আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব। আমি বলেছিলাম যে দশমতম নিবন্ধন থেকে শুরু করে আহ 18তম নিবন্ধন পর্যন্ত যতগুলা প্রায় 480টা সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে, স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2 এবং স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে মিলে সেগুলো আমরা সলভ করব। তো যারা জয়েন করেছেন, যারা ইতিমধ্যে জয়েন করে ফেলেছেন, তারা একটু জানাবেন সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। আর সেই সাথে অবশ্যই 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 ক্লাসটি শেয়ার দিতে হবে। ক্লাসটি কি দিতে হবে? শেয়ার দিতে হবে, ঠিক আছে? সবাই শেয়ার দিবেন, যারা ক্লাসে থাকবেন সবাই শেয়ার দিবেন। হ্যাঁ, সবাই ক্লাসটি শেয়ার দিবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দিবেন, যাতে আপনাদের সাথে সাথে অন্য ভাই বোনেরাও যাতে উপকৃত হতে পারে এই ক্লাসগুলা করে। হ্যাঁ, সবাই সবাই একটু শেয়ার দিয়ে দিবেন, সবাই একটু শেয়ার দিয়ে লিখবেন শেয়ার ডান। সুমি ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। সবার সালামের উত্তর একসাথে দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। তো সবাই একটু শেয়ার করে দেন, সবাই আজকে একটু ক্লাসটা কিন্তু শেয়ার করে দেন। বাংলাদেশের জনপ্রিয় সাধারণ জ্ঞানের বেসিক খ্যাত বেসিক খ্যাত আমাদের সাধারণ জ্ঞানের জনপ্রিয় শিক্ষক শাহেদ স্যার কিন্তু আজকে আপনাদের সাধারণ জ্ঞানের ক্লাস নেবে, ঠিক আছে? সুতরাং আজকে হচ্ছে যিনি সর্বোচ্চ সংখ্যা শেয়ার করবেন হুম, তার জন্য স্যার কি থাকতে পারে বলেন স্যার? তার জন্য গিফট থাকবে, তার ও, জন্য তার জন্য একটা স্পেশাল একটা গিফট থাকবে। স্যার গিফটটা কি হতে পারে স্যার একটু বলবেন? তাকে আজকে সব থেকে বড় যে গিফটটা দিব সেটা হচ্ছে এই এই এই- এই 480টা সাধারণ জ্ঞানের পিডিএফ দিব। ও, 480টা সাধারণ জ্ঞানের আহ, 18তম। দশম থেকে 18তম নিবন্ধনের সবগুলো প্রশ্নের পিডিএফ তাকে দিয়ে দেওয়া হবে, যিনি সর্বোচ্চ শেয়ার করবেন। যিনি সর্বোচ্চ শেয়ার করবেন 10 থেকে 20 গ্রেডের যত প্রশ্ন আছেন তা কি করা হবে, সবগুলো প্রশ্ন কি করা হবে, তাকে ফ্রি দিয়ে দেবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ইনবক্স দিয়ে দেবেন ইনশাল্লাহ। আর হচ্ছে আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন আমাদের কমেন্টে জানাবেন। কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন আমাদেরকে একটু কমেন্টে জানিয়ে দিবেন প্রিয় ভাই বোনেরা। কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন আমাদেরকে একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, স্যার আমি এখান থেকে লাইভটি দেখতেছি। কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন। কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন আমাদেরকে একটু কমেন্ট জানিয়ে দিবেন দ্রুত। আপনাদের জনপ্রিয় সাধারণ জ্ঞানের শাহেদ স্যার আজকে চমৎকার একটা ক্লাস দিবেন ইনশাল্লাহ। একটু লিখেন, স্যার আমি 4টা শেয়ার দিয়েছি, স্যার আমি 5টা শেয়ার দিয়েছি, আমি 6টা শেয়ার দিয়েছি, আমি 7টা শেয়ার দিয়েছি, 8টা শেয়ার দিয়েছি, একটু লিখতে হবে। আমি 9টা শেয়ার দিয়েছি, আমি 10টা শেয়ার দিয়েছি, আমি 8টা শেয়ার দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যিনি সর্বোচ্চ সংখ্যক শেয়ার দিবেন, ঠিক আছে, যিনি সর্বোচ্চ সংখ্যক শেয়ার দিবেন তাকে আমি এখনই এখনই মোবাইল রিচার্জ 30 টাকা পাঠিয়ে দিবেন শাহজাহান। আপনি বলেন সর্বোচ্চ সংখ্যক শেয়ার দিয়ে আপনার মোবাইল নাম্বার লিখেন, আমি এখনই তাকে 29 টাকা মোবাইল রিচার্জ পাঠিয়ে দেবো যান। সর্বোচ্চ সংখ্যক শেয়ার দিয়ে বলেন, স্যার আমি 20টা শেয়ার দিয়েছি, আমি 8টা শেয়ার দিয়েছি, আমি 9টা শেয়ার দিয়েছি। এই যে এই যে বিকাশ নাম্বার, ঠিক আছে, এই দেখতে দেখতে পাচ্ছেন, এই যে মোবাইল রিচার্জে গেলাম, এই যে মোবাইল রিচার্জ, ঠিক আছে? এই যে আপনি সর্বোচ্চ শেয়ার দিয়ে আপনি আপনার নাম্বারটা লিখেন, আমি আপনাকে এখন টাকাটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আপনি বলেন যে ওই যে সর্বোচ্চ সংখ্যক শেয়ার দিয়ে আপনি আপনার মোবাইল নাম্বার লিখেন, স্যার আমি এতটা করেছি, এই যে ঢুকে আমি এখন টাকাটা পাঠিয়ে দিব। স্যার আমি 5টা শেয়ার করেছি, আমি 10টা শেয়ার করেছি, আমি 8টা শেয়ার করেছি, আমি 9টা শেয়ার করেছি। সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে আপনি আপনার মোবাইল নাম্বারটা বলবেন, আমি এখনই টাকাটা পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, দ্রুত বলেন, দ্রুত। আমি হচ্ছে নাম্বারটা দিবেন, স্যার আমি 10টা শেয়ার করেছি, আমি 9টা শেয়ার করেছি, আমি 8টা শেয়ার করেছি। হ্যাঁ, আমি দ্রুত দ্রুত বলেন, আমি এখন আমি এখন টাকাটা দিব। একটু হ্যালো, দ্রুত আসসালামু দ্রুত আলাইকুম। দ্রুত, স্যার আমি 8টা শেয়ার করেছি, আমি শুধু হ্যাঁ, শুধু ক্লাসে আছি, মোবাইল লাইভ রিচার্জ, ক্লাসটা শেষ মোবাইল করে কথা বলি। হ্যাঁ, এবার হচ্ছে মাত্র শুরু এবার করেছি। নাম তুলবো, আপনার নাম্বার তুলবো, যিনি আচ্ছা সর্বোচ্চ আচ্ছা, শেয়ার করবেন। প্রিয় ভাই বোনেরা, যারা যারা শেয়ার দিবেন, যারা শেয়ার দিবেন, শেয়ার দিলে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আপনার ইনস্ট্যান্ট মোবাইলে একটু দেখান তো ভাই, মোবাইলে কে কে রিচার্জ পেয়ে কে যাবেন, করে শেয়ার মোবাইল করলো? রিচার্জ পেয়ে যাবেন। হ্যাঁ, স্যার বরিশালের আগুলেজর থেকে
একটু কে কয়টা শেয়ার করেন সেটা দেখা শেয়ার যাবে তো। শেয়ার একটু শেয়ার লিখবেন, শেয়ার ডান লিখবেন, শেয়ার ডান লিখবেন। সর্বোচ্চ শেয়ার হুম। লিখবেন, লেখার পরে আমরা হচ্ছে টাকাটা পাঠাতে দেবো, তাই না? নূর নূর 6টা শেয়ার করেছে, মুন্নি আক্তার মুন্নি 20টা শেয়ার করেছেন, সুমি ইসলাম 11টা। সব থেকে বেশি যে শেয়ার করেছে হ্যাঁ। তাকে ইনস্ট্যান্টলি 19 টাকা মোবাইল রিচার্জ দিয়ে দেওয়া হবে। আর সেই সাথে সব থেকে বড় যে গিফট আপনি পাবেন সেটা হচ্ছে যে 10তম নিবন্ধন থেকে 18তম নিবন্ধন পর্যন্ত স্কুল পর্যায় 1, স্কুল পর্যায় 2, কলেজ পর্যায় টোটাল স্যার আমি 20 টাকা টোটাল করেছি, মুন্নি আক্তার মুন্নি 480টি শেয়ার এমসিকিউ পিডিএফ 20টি, পেয়ে যাবেন। মুন্নি আক্তার হ্যাঁ, মুন্নি 20টি, ঠিক আছে? সবাই এটা সবাই দিতে শেয়ার দিতে হবে, সবাই শেয়ার দিতে হবে, তাহলে আপনারা মোবাইল রিচার্জ পেয়ে যাবেন। ঠিক আছে, শেয়ার দিলেই মোবাইল রিচার্জ পেয়ে যাবেন। আমরা একটু আগেও কিন্তু মোবাইল রিচার্জ দিয়েছি, ইনশাল্লাহ আপনিও পেয়ে যাবেন। সব থেকে বেশি যে শেয়ার দিবে, সব থেকে বেশি যিনি শেয়ার করবেন মোবাইল রিচার্জ মোশাররফুদ্দিন, পেয়ে যাবেন। মোশাররফুদ্দিন শেয়ার না করে যে নাম্বার দিয়ে দিতে। মোশাররফ আচ্ছা, উদ্দিন পাপিয়ান 180টা আলী শেয়ার শাহ করেছেন। 10 শেয়ার করেছেন, মুন্নি আক্তার মুন্নি, মুন্নি আক্তার মুন্নি আপু 20টা শেয়ার করেছেন। একটু দেখেন তো, দেখা যায় কেউ শেয়ার করছে। দেখা যায় নাকি? হুম? না, হ্যাঁ হ্যাঁ দেখা যায়, দেখা যায়, আমরা দেখে তারপরে না, দিয়ে দিচ্ছি। তারপরে না। আচ্ছা, মুন্নি আক্তার মুন্নি আপু, ঠিক আছে? মুন্নি আক্তার মুন্নি আপু, ইনবক্সে আপনার নাম্বার দেন। মুন্নি আক্তার মুন্নি আপু, আপনি হচ্ছে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেন এখানে। মুন্নি আক্তার মুন্নি আপু, আপনি হচ্ছে সব কিছু শেয়ার করেছেন, আপনি হচ্ছে আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেন। 01690 এখানে নক দেন, আপনাকে 19 টাকা টাকা মোবাইল মোবাইল রিচার্জ দিয়ে রিচার্জ দেওয়া দিয়ে হবে। দিচ্ছি। হুম। 01690140150 এখানে নক দেন, আপনাকে 19 টাকা এখন পাঠা দিচ্ছি। ঠিক আছে? তাহলে তাহলে আমরা শুরু করবো এখনই, আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা ক্লাসটা শুরু করব। সবাই সবাই একটু মুন্নি আপু, মুন্নি না, মুন্নি আপু দ্রুত দ্রুত স্ক্রিনশট দেন, না এই নাম্বারে নক দেন, আপনাকে 19 টাকা মোবাইল রিচার্জ দিয়ে দেওয়া হবে এখনই। মুন্নি আপু এখনই নক দেন। হ্যাঁ, মুন্নি আপু এখনই নক দেন, আপনাকে মোবাইল রিচার্জ দিয়ে দেওয়া হবে। চলেন আমরা ক্লাস শুরু করি। আমাদের আজকের আজকের ক্লাসটা আমরা বলেছি যে 10তম নিবন্ধন থেকে 18তম নিবন্ধন পর্যন্ত যত সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল প্রত্যেকটা ক্লাসে আমরা সলভ করে ফেলবো। সব থেকে অবাক হবেন আপনারা যে এই নিবন্ধন পরীক্ষার মধ্যে কত প্রশ্ন বারবার রিপিট হয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিব। ঠিক আছে, তবে আজকে আমরা যেটা সলভ করব, আজকে আমাদের ক্লাস কি আপনারা একটু লিখে রাখবেন। হ্যাঁ, আপনারা লিখে রাখবেন আজকে দশম দশম ও 11তম নিবন্ধন প্রশ্ন, 11তম নিবন্ধন, 11তম নিবন্ধন, 11তম নিবন্ধন। এক্ষেত্রে আজকে শুধু কলেজ পর্যায়ে আলোচনা করব। আজকে শুধু কলেজ পর্যায়ে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো আমরা আলোচনা করব, 10তম এবং 11তম। তো কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 এখানে দেওয়া আছে, বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জিনগত নকশা উন্মোচন করেছেন? বলেন, গরু হবে, ভেড়া হবে, ছাগল নাকি মহিষ? বলেন সবাই, যে বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছেন? সবাই একটু অ্যান্সার দিবেন দেখি। এই প্রশ্নের অ্যান্সারটা যে সঠিক অ্যান্সার দিতে পারবে, আমি মনে করব যে তার প্রস্তুতি ভালো আছে, সে নিবন্ধনের সকল প্রশ্ন কমপ্লিট করে ফেলেছে। সবাই একটু অ্যান্সার দিবেন এবং মনে রাখবেন এর সাথে সাথে অবশ্যই আমরা ব্যাখ্যাগুলো আলোচনা করব। পানি পড়ে থেকে। হ্যাঁ, বলেন দেখি কে আনসার দিতে পারে, সবার আগে সঠিক অ্যান্সার কে দিতে পারে। আবার বলছি, বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জিনগত নকশা উন্মোচন করেন? আসলে জিনগত নকশা বলতে আসলে কি বোঝায়? মনে রাখবেন যে একটা প্রাণীর জীবন বৃদ্ধি, জন্ম বিস্তার মানে বংশ বিস্তার, তার গায়ের রং কেমন হবে, এভরিথিং সকল কিছু ডিপেন্ড করে হচ্ছে জিনের উপরে। সেই জিনের নকশা উন্মোচন করেছে, বলেন তো কোন প্রাণীর? হ্যাঁ, মুন্নি আপুকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, মুন্নি আক্তার মুন্নি আপুকে টাকা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, সবাই অ্যান্সার করেছেন দোলাইমান সেতু, অ্যান্সার করেছেন মহিষ, শাহজালাল অ্যান্সার করেছেন ঘ মহিষ, মুবাশশির অ্যান্সার করেছেন ভেড়া, হিজাবি রাজকন্যা অ্যান্সার করেছেন ভেড়া। তাহলে আমি বলে দিচ্ছি, বাংলাদেশের বিজ্ঞানীরা 2014 সালে প্রথমবারের মতো মহিষের জিনগত নকশা তৈরি করেন। এর আগে এর আগে 2010 সালে, মনে রাখবেন 2010 সালে পাটের জিনগত নকশা তৈরি করা হয়, পাটের জিনগত নকশা তৈরি করা হয়। তাহলে বাংলাদেশের প্রাণীর মধ্যে সর্বপ্রথম মহিষের জিনগত নকশা তৈরি করেন 2014 সালে
এবং উদ্ভিদের মধ্যে 2010 সালে পাটের জিনগত নকশা তৈরি করা হয়। একটা প্রশ্নের সাথে আমরা আরো একটা শিখে নিলাম। এটা হচ্ছে 10তম নিবন্ধন কলেজ পর্যায়ের সাধারণ জ্ঞান থেকে আসা প্রশ্ন। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে মানুষের ত্বকের রং পরিবর্তন করে, ত্বকের রং নির্ভর করে যে উপাদানটির উপর, সেটির নাম কি? মেলানিন, থায়ামিন, কেরাটিন নাকি হিমোগ্লোবিন? দেখি কে বলতে পারেন। মানুষের ত্বকের, নট রক্তের, মানুষের ত্বক, শরীরের যে চামড়া, মানুষ সাদা হবে না কালো হবে সেটা ডিপেন্ড করে কোন উপাদানের উপর? বলেন কোন উপাদানটির উপর? মেলানিন, থায়ামিন, কেরাটিন, হিমোগ্লোবিন। কোশ্চেন নাম্বার 2, দেখি কে আনসার দিতে পারেন। হ্যাঁ, সবাই আনসার দিবেন। হ্যাঁ, দেখি সবাই আনসার দিবেন। হ্যাঁ, সবাই আনসার দিবেন। প্রিয় ভাই বোন, সবাই আনসার দিবেন। এবং এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলা 10তম নিবন্ধনে কলেজ পর্যায়ে এসেছে। আশা করছি এগুলা আবারও আসবে। হ্যাঁ, এই শেষের দিকের প্রশ্নগুলা কিন্তু এই 18 19তম নিবন্ধনে আসতে দেখা যায়। আচ্ছা, নূর অ্যান্সার করেছেন এ হবে। রওশন এ হবে। মুন্নি আক্তার মুন্নি অ্যান্সার করেছেন এ হবে। জালাল বারোই অ্যান্সার করেছেন এ হবে। মুবাশশির অ্যান্সার করেছেন মেলানিন। মেলানিন, হ্যাঁ। প্রিয় ভাই বোন, আপনারা সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। দেখেন, মানুষের শরীরের মধ্যে একটা উপাদান আছে মেলানিন। এই মেলানিন যার শরীরে বেশি আছে তার গায়ের রং ডিপ মানে কালো, আর যার শরীরে এটার অভাব আছে সে হচ্ছে ফর্সা। তারপর মনে রাখবেন, যারা ফর্সা তার শরীরের মধ্যে একটা উপাদান কি আছে? কম আছে। সেই উপাদানটা কি? সেই উপাদানটা হচ্ছে মেলানিন। তাহলে বড়লোক হচ্ছে যারা কালো তারা, আর গরিব হচ্ছে যারা ফর্সা তারা। ঠিক আছে, চলেন আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? সিলেট ও চট্টগ্রাম পাহাড়ি বনভূমি, সুন্দরবন, ভাওয়াল ও মধুপুরের বনভূমি, নাকি কোনোটিই নয়? বলেন অ্যান্সার কি হবে? কোশ্চেন নাম্বার 3। ও কমেন্টে দিছে, কমেন্টে করছে, কমেন্টে দিছে, ও ধন্যবাদ দিছে। এই যে কমেন্টে সুন্দর করে লিখে দিচ্ছে। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার দিবেন। কোশ্চেন নাম্বার 3 বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি বনভূমি, সুন্দরবন, ভাওয়াল ও মধুপুরের বনভূমি। বলেন তো, শালবনের জন্য বিখ্যাত। হ্যাঁ, বলেন এই প্রশ্নের আনসারটা কে বলতে পারবেন? এটা হচ্ছে 10তম নিবন্ধন কলেজ পর্যায়ে। 10তম নিবন্ধন কলেজ পর্যায়ে। দেখি কে আনসার দিতে পারেন। কোশ্চেন নাম্বার 3, সবার আগে কে আনসার দিবেন? সবার আগে আনসার দিয়েছেন হেলেনা আক্তার, মুবাশশির হোসাইন, মুয়াজ আমাদের পেইড বেসের স্টুডেন্ট। নূর আনসার করেছেন। রওশন আরা রিতু আমাদের পেইড বেসের স্টুডেন্ট। এমজেড রহমান পেইড বেসের স্টুডেন্ট। সবাই আনসার দিবেন। হ্যাঁ, লাকি আনসার করেছেন 3-এর সি হবে। হ্যাঁ, 3-এর সি হবে। সবাই আনসার করেছেন 3-এর সি হবে। দেখেন, মনে রাখবেন যে বাংলাদেশের এই বনভূমির মধ্যে শালবন বৃক্ষ সব থেকে বেশি পাওয়া যাচ্ছে ভাওয়াল ও মধুপুরের বনভূমি। এটাকে বলা হয় মূলত হচ্ছে ভাওয়াল ও মধুপুরের গড়। এটা গাজীপুরের আংশিক, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলা নিয়ে অবস্থিত। এই এলাকাতে শাল বৃক্ষ বেশি পাওয়া যায় এবং শাল বৃক্ষ খুব দামি এবং আসবাবপত্রের জন্য খুব উপযোগী। কোশ্চেন নাম্বার 4, দেখি কোশ্চেন নাম্বার 4 কে অ্যান্সার দিবেন। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক নাকি অগ্রণী ব্যাংক? 10তম নিবন্ধন কলেজ পর্যায়ে। 10তম নিবন্ধন কলেজ পর্যায়ে। আপনাদের কাছে প্রিভিয়াস কোশ্চেন থাকলে খুলে দেখবেন যে এই প্রশ্নগুলা প্রিভিয়াস কোশ্চেনে আসছে। তার মানে কি, এমন প্রশ্ন আপনাদের 19তম নিবন্ধনেও আসবে। 10ম থেকে যদি 18তম নিবন্ধনের সকল প্রশ্ন আপনারা কমপ্লিট করতে পারেন। এই যে দেখেন, আপনারা হচ্ছে এই যে দেখছেন, এই আপু কিন্তু টাকা পাইছে। এই যে দেখছেন। থ্যাংক ইউ স্যার। কমেন্টে শেয়ার ডান করে কিন্তু 20 টাকা পেয়েছি। কমেন্টে শেয়ার, এই যে আপু আপনি 19 টাকা মল রিচার্জ পেয়েছে, 19 টাকা না 20 টাকা পাইছে। তাহলে কমেন্ট শেয়ার করলে কিন্তু আপনিও কিন্তু টাকা পেয়ে যাবেন। কমেন্ট শেয়ার ডান করলে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, কেউ দেখে না।
আচ্ছা, তাহলে এবার দেখেন, এখানে একটা কথা মনে রাখবেন যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেটা 1971 সালে 16ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। মনে রাখবেন, 16ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। তাহলে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এটা আমরা কম বেশি সবাই জানি। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকটি কি হয়, প্রতিষ্ঠিত হয়। এটা মূলত হচ্ছে মুদ্রা নীতি, বাংলাদেশের মুদ্রা নীতি নির্ধারণ করে, মুদ্রা ছাপানো, মুদ্রা কমানো, এগুলা সমস্ত কিছু বাংলাদেশ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়। মনে রাখবেন। কোশ্চেন নাম্বার 5, নিচের কোনটি ইনপুট ডিভাইস? দেখেন, এই ধরনের প্রশ্ন কিন্তু সব পরীক্ষাতে আছে, এটা শুধুমাত্র নিবন্ধনের জন্য না। যারা প্রাইমারি হেডমাস্টার পরীক্ষা দিবেন, যারা 10ম থেকে 20তম গ্রেডের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সবার জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ। নিচের কোনটি ইনপুট ডিভাইস? ভালো করে দেখেন, নিচের কোনটি ইনপুট ডিভাইস? মনিটর, প্রিন্টার, মাউস নাকি স্পিকার? এই প্রশ্নের আনসারটা দেখি সবার আগে কে দিতে পারেন, তাহলে মনে করব যে কম্পিউটার লিটারেসিতে তার ভালো দক্ষতা রয়েছে। কোশ্চেন নাম্বার 5 সবার আগে আনসার করেছেন মুন্নি আক্তার মুন্নি, আনসার করেছেন সি। তারপর মানে কি এটা, মানসিব আনসার করেছেন, হেলেনা আক্তার আনসার করেছেন। সবার আনসার দিতে হবে, সবাই সবাই আনসার দিবেন। হ্যাঁ, দোলাইমান সেতু আনসার করেছেন পিডিএফ, সরি মাউস। তাহলে মনে রাখবেন যে নিচের কোন পিন ইনপুট ডিভাইস? তাহলে সেটা হচ্ছে কি, মাউস। এইখান থেকে একটা প্রশ্ন সবসময়ের জন্য আসে যে ইনপুট এবং আউটপুট ডিভাইস, এগুলা থেকে নিচের কোনটি ইনপুট ডিভাইস বা নিচের কোনটি আউটপুট ডিভাইস? মনে রাখবেন, যে ডিভাইস দ্বারা কম্পিউটারে তথ্য প্রদান করা হয় এমন সমস্ত ডিভাইস হচ্ছে ইনপুট ডিভাইস। এর মধ্যে রয়েছে মাউস, কিবোর্ড, স্ক্যানার, মাইক্রোফোন, এগুলা সব থেকে বেশি মানে প্রশ্ন পরীক্ষা এসে থাকে। আর আউটপুট ডিভাইস হচ্ছে কম্পিউটার থেকে যেগুলা ফলাফল প্রদান করে সেই ডিভাইসগুলোর নাম হচ্ছে আউটপুট ডিভাইস। এর মধ্যে রয়েছে কি, এর মধ্যে রয়েছে মনিটর, প্রিন্টার, স্পিকার, তারপরে প্রজেক্টর, তারপরে আরো আছে স্পিকার। এই যে যে ডিভাইসগুলো যা দ্বারা আমরা আউটপুট পাই সেগুলোর নাম আউটপুট ডিভাইস। যা দ্বারা কম্পিউটারের তথ্য দেওয়া হয় তার নাম হচ্ছে ইনপুট ডিভাইস। কম্পিউটারের ভিতরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে প্রসেসিং ডিভাইস। অর্থাৎ একটা কম্পিউটার সিস্টেম 3টা অংশের উপর গঠিত, একটা ইনপুট, প্রসেসিং, আউটপুট, ইনপুট, প্রসেসিং, আউটপুট, ইনপুট, প্রসেসিং, আউটপুট। চলেন নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? আমিষ জাতীয় পদার্থ, শর্করা জাতীয় পদার্থ, স্নেহ জাতীয় পদার্থ নাকি ভিটামিন? 10তম নিবন্ধন, 10তম কলেজ পর্যায়, 10তম কলেজ পর্যায়ের প্রশ্ন এটা। সবাই একটু আনসার দিবেন। কোশ্চেন নাম্বার 6, হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? আব্দুল আজিজ সঠিক আনসার দিয়েছেন, সোনিয়া পারভিন সঠিক আনসার দিয়েছেন, হেলেনা আক্তার সঠিক আনসার দিয়েছেন। সঠিক আনসারের পাশাপাশি কিন্তু সবাই একটা করে শেয়ার দিবেন, ঠিক আছে? যারা সর্বশেষ জয়েন করেছেন এখনো শেয়ার দেননি, প্রিয় ভাই বোনেরা একটা করে শেয়ার দিয়ে দেন, বেশি না, একটা শেয়ার জাস্ট। দেখবেন এই যে 65 ভাই বোন রয়েছেন, এখন এই মুহূর্তে যদি একটা করে শেয়ার দেন অলরেডি কিন্তু 65 শেয়ার হওয়ার কথা, কিন্তু একটু পরে দেখা যাবে যে সব মিলেই 65 শেয়ার হয় নাই। আপনারা এমন কেন? তো সবার আগে 6 আনসার করেছেন হেলেনা আক্তার, আনসার করেছেন আমিষ, নূর আনসার করেছেন সি স্নেহ, আন্দাজে আনসার করতেছেন সবাই। শিরিন আক্তার আনসার করেছেন খ, সবাই আনসার করেছেন খ। তাহলে আমরা একটু দেখি যে আসলে হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ। মনে রাখবেন, হিমোগ্লোবিন হচ্ছে আমিষ জাতীয় পদার্থ। হিমোগ্লোবিন কি জাতীয় পদার্থ? আমিষ জাতীয় পদার্থ। এই হিমোগ্লোবিন কি করে, অক্সিজেনের সাথে মিশে শরীরের প্রত্যেকটা শিরা উপশিরায় অক্সিজেন বহন করে। তার মানে এই হিমোগ্লোবিন অক্সিজেন নিয়ে রক্তের মধ্যে পাঠায় দেয়। তার মানে রক্তের মধ্যে অক্সিজেন পরিবহন করার জন্য যে পদার্থ থাকে সেটা নাম হচ্ছে হিমোগ্লোবিন। আর হিমোগ্লোবিন হচ্ছে একটি আমিষ জাতীয় পদার্থ। কোশ্চেন নাম্বার 7, বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে? এই প্রশ্নটা যে কত জায়গায় এসেছে তার কোনো নিশ্চয়তা নাই, আবারও আসবে। আচ্ছা, অ্যান্সার ক হবে, খ, গ নাকি ঘ? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদ নাকি সুপ্রিম কোর্ট? আমি জানি যে এই প্রশ্নের অ্যান্সারটা আপনারা ভুল দিবেন, অথচ এই প্রশ্নটা অসংখ্যবার আসছে। এই প্রশ্নটা 10তম নিবন্ধনে আসছে,
এটা প্রাইমারি পরীক্ষায় আসছে 2018 সালে। হ্যাঁ, আরো কয়েক জায়গায় আছে, এটা কলেজ পর্যায়ের প্রশ্ন। এটা স্কুল পর্যায়ে আসছে, এটা 10তম নিবন্ধনেই স্কুল পর্যায়েও আসছে। দেখি কি আনসার দিতে পারেন। বাংলাদেশ সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? অর্থাৎ রক্ষক, যিনি বাংলাদেশ সংবিধানের সংশোধন করতে পারে, পুরাতন আইন বাতিল করতে পারে, নতুন সংযোজন করতে পারে, এক কথায় সংবিধানের ব্যাখ্যা দিতে পারে, এমন প্রতিষ্ঠান কোনটি? মানে এমন এমন এখানে কে আছে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদ নাকি সুপ্রিম কোর্ট? দেখি কি আনসার দেয় এটা। কোশ্চেন নাম্বার 7। 7 আসে না কেন? বাহ, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলের জন্য দোয়া রইল। তাহলে বাংলাদেশ সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট, মনে রাখবেন। কোশ্চেন নাম্বার 8। ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে? 1995, 1996, 1997, 1998। পৃথিবীর মধ্যে একটা বিখ্যাত এবং সৌন্দর্যপূর্ণ ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন, যেটাকে ইউনেস্কো আন্তর্জাতিক বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। সেটা কত সালে ঘোষণা করে বলেন? কোশ্চেন নাম্বার 8 সবার আগে আনসার দেন কে দেখি। কোশ্চেন নাম্বার 8 সবার আগে আনসার দিয়েছেন নীতি আহমেদ, ফারজানা হক, 7 নম্বর অ্যান্সার। 8 নম্বরে নূর অ্যান্সার করেছেন 8 সি। এত দেরি দিয়ে আসে কমেন্ট। হেলেনা আক্তার অ্যান্সার করেছেন 8 সি। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার দিবেন তো ভাইরা সবাই। ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে? 1995, 96, 97 নাকি 99? মনিরা মিনা 1997 লিখেছেন। নীতু আহমেদ অ্যান্সার করেছেন ঘ। রওশন আরা নীতু অ্যান্সার করেছেন ঘ। দেখেন, সুন্দরবন আমরা জানি যে একটি ম্যানগ্রোভ বন এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। সুন্দরবনে যে ধরনের রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়, পৃথিবীর আর কোনো বিখ্যাত জঙ্গলেও এত সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় না। তো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হচ্ছে 1997 সালে। কত সালে? 1997 সালে। কোশ্চেন নাম্বার 9। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? এই যে 50তম বিসিএস এসেছে, 50তম বিসিএস এসেছে, 10তম নিবন্ধনে এসেছে কলেজ পর্যায়। 11তম নিবন্ধনে এসেছে স্কুল পর্যায়। কত জায়গায় প্রশ্নটা এসেছে তার কোনো ঠিক নাই, সবাই একটু অ্যান্সার দিবেন। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? বাংলাদেশের বৃহত্তম নদী, এখানে এই প্রশ্নটা কেন দেয় তার একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে দিব, তবে সবাই একটু অ্যান্সার দিবেন যে বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি, দীর্ঘতম নদী কোনটি, প্রশস্ততম নদী কোনটি, এগুলো আসবেই। এখান থেকে একটা প্রশ্ন আপনি পাবেনই। ধরেন আপনি 1 নম্বর কমন পেয়ে গেছেন, সবাই একটু কমেন্ট করেন। আর এই 1 নম্বর যে আপনি কমন পেয়ে যাচ্ছেন তার জন্য সবাই একটা করে শেয়ার দিয়ে দেন। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করেন সবাই। আব্দুল আজিজ সবার আগে অ্যান্সার করেছেন ভাইয়া পদ্মা। সবাই একটু অ্যান্সার করবেন সবাই। এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু অনেকেই ভুল করেছে। এত সহজ প্রশ্ন তবুও ভুল করেছে, কারণ এখানে একটা ব্যাপার আছে, আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। আরিফ খান অ্যান্সার করেছেন পদ্মা, সুমি পদ্মা, আশরাফুল ইসলাম ভাই পদ্মা লিখেছেন, মুবাশশির হোসেন লিখেছেন মেঘনা। আপনি নিশ্চয়ই গুগলে সার্চ দিচ্ছেন, কারণ গুগলে অ্যান্সারটা ভুল আছে। দীর্ঘতম নদী পদ্মা, এটা এসেছিল 50তম বিসিএস এ মনিরা। হ্যাঁ, হিজাবি রাজকন্যা। আচ্ছা, তাহলে চলেন আমরা একটু এই ঝামেলাটা এখান থেকে মুক্তি পাই। দেখেন, বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। মনে রাখবেন, দীর্ঘতম নদ হচ্ছে ব্রহ্মপুত্র। মনে রাখবেন, প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা। বাংলাদেশের গভীরতম হচ্ছে মেঘনা। এই যে 4টা লাইন লিখে দিলাম, এখান থেকে একটা প্রশ্ন আপনি পাবেন। কি দেখেন, বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা, দীর্ঘতম নদ হচ্ছে ব্রহ্মপুত্র, প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা, গভীরতম নদী হচ্ছে মেঘনা। আবার দীর্ঘতম নদী পদ্মা, দীর্ঘতম নদ হচ্ছে ব্রহ্মপুত্র, প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা, গভীরতম নদী হচ্ছে
মেঘনা। সবাই এটা ক্লিয়ার কিনা লেখেন, সবাই ক্লিয়ার লেখেন, সবাই সবাই ক্লিয়ার লিখবেন, এটা সবাই ক্লিয়ার কিনা একটু লেখেন। কাজল বৈদ্য ভাইয়া ভুল লিখেছেন, সবাই একটু লেখেন। দীর্ঘতম নদী পদ্মা, দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র, প্রশস্ততম হচ্ছে মেঘনা, গভীরতম হচ্ছে মেঘনা। এই দীর্ঘতম আর বৃহত্তম, দীর্ঘতম আর বৃহত্তম আপনারা মিলাই ফেলেন। এই দীর্ঘতম মানেই হচ্ছে বৃহত্তম, মানে হচ্ছে দীর্ঘতম, দীর্ঘতম, ঠিক আছে। আচ্ছা, তারপর সতীদাহ প্রথা কত সালে বিলুপ্ত হয়? 1817 সালে, 1825 সালে, 1829 সাল, নাকি 1833 সালে? সতীদাহ প্রথা কত সালে বিলুপ্তি হয়? সজল ভাই অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু কমেন্ট করবেন, কমেন্ট করলে কি হবে, আপনাদের ভুল হচ্ছে না সঠিক হচ্ছে এটা আপনারা বুঝতে পারবেন। ওকে, তাহলে সতীদাহ প্রথা কত সালে বিলুপ্ত হয়? 10তম নিবন্ধন কলেজ পর্যায়ে সতীদাহ প্রথা কত সালে বিলুপ্ত হয়? রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, রাজা রামমোহন রায়, আমরা সবাই জানি যে সতীদাহ প্রথা বিলুপ্তির জন্য রাজা রামমোহন রায়ের অনেক অবদান রয়েছে। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলুপ্ত করে কত সালে? সবাই একটু লিখবেন। 1829 সালে। 1829 সালে রাজা রামমোহন রায় লর্ড উইলিয়াম বেন্টিক এই সতীদাহ প্রথা বিলুপ্ত করে। এটি ছিল ব্রিটিশ শাসনামলের সামাজিক সংস্কারের একটি সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, মনে রাখবেন। কোশ্চেন নাম্বার 11, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকায় অবস্থিত, বেইজিং, নিউ ইয়র্ক, নাকি প্যারিস? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? শুধু এটুকু আমি আপনাদেরকে হিন্টস দিয়ে দিতে পারি, সেগুন বাগিচায় অবস্থিত, ঠিক আছে, সেগুন বাগিচায় অবস্থিত। শুধু এটুকু আপনাদেরকে আমি হিন্টস দিয়ে দিতে পারি, সেগুন বাগিচায় অবস্থিত। এখন সেগুন বাগিচা কোথায়? ঢাকা, বেইজিং, নিউ ইয়র্ক, নাকি প্যারিস? সবাই একটু আনসার দিবেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, এটা ইংরেজিতে হচ্ছে IMLI, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। এটা সেগুন বাগিচায় অবস্থিত। নিঃসন্দেহে এটা অবশ্য ঢাকার সেগুন বাগিচায় অবস্থিত। অসংখ্য ধন্যবাদ যারা সঠিক অ্যান্সার করেছেন, আর যারা চেষ্টা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? র্যাম বলে, রম বলে, সিপিইউ নাকি ইউপিএস? বলেন, র্যাম, রম, সিপিইউ নাকি ইউপিএস? কম্পিউটারের স্থায়ী স্মৃতি, আমরা সবাই জানি যে কম্পিউটারের দুই ধরনের মেমরি থাকে। কম্পিউটারের মেমরি হচ্ছে দুই প্রকার, একটা স্থায়ী মেমরি আর একটা হচ্ছে অস্থায়ী মেমরি। অস্থায়ী মেমরি, মনে রাখবেন, যে মেমরিটা কম্পিউটার বন্ধ করার পরেও ডেটা থেকে যায় সেটার নাম স্থায়ী মেমরি। যে মেমরিটা কম্পিউটার বন্ধ করার পর ডেটা মুছে যায় সেটাকে বলা হয় অস্থায়ী মেমরি। কম্পিউটারে দুই ধরনের মেমরি থাকে, একটা স্থায়ী মেমরি আর একটা হচ্ছে অস্থায়ী মেমরি। তো র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি, যেটা কম্পিউটার বন্ধ করার পর ডেটা মুছে যায়, ডেটা কি হয়, মুছে যায়। অর্থাৎ আপনার কম্পিউটার স্ক্রিনে যা যা থাকবে আপনি অফ করার সাথে সাথে ওইগুলা সব চলে যাবে। র্যাম অলওয়েজ ফ্রি থাকে, মনে রাখবেন, র্যাম অলওয়েজ ফ্রি থাকে। আমরা যখন একটা প্রোগ্রাম ওপেন করি সেটা র্যামে আসে। মূলত সকল প্রোগ্রাম সেভ থাকে কিসে? রমে। যেখানে কম্পিউটার বন্ধ করার পরেও কোনো ডেটা মুছে যায় না, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে রম। এটার পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি, মনে রাখবেন। র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটার যে সিপিইউটা থাকে, অর্থাৎ একটা বাক্স থাকে, এই বাক্সটার নামই হচ্ছে সিপিইউ। এই সিপিইউর মধ্যে র্যাম থাকে, রম থাকে, প্রসেসর থাকে, আরো অনেক কম্পোনেন্ট থাকে। সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন, কেউ মেসেজ করবেন না, সঠিক অ্যান্সার দিয়েছেন। কেউ মেসেজ করবেন না, সঠিক অ্যান্সার দিয়েছেন। হিজাবি রাজকন্যা সঠিক অ্যান্সার দিয়েছেন, হেলেনা সঠিক অ্যান্সার, নুরসিহা ইভা সঠিক অ্যান্সার, সুমি ইসলামও সঠিক অ্যান্সার করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
চলেন, পূর্বাশা দ্বীপের অপর নাম কি? 10তম নিবন্ধন কলেজ পর্যায়। 10তম নিবন্ধন কলেজ পর্যায়। নিঝুম দ্বীপ, সেন্ট মার্টিন, দক্ষিণ তালপট্টি নাকি কুতুবদিয়া? বলেন, পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম কি? এটা হচ্ছে একটা নদীর মোহনায় অবস্থিত। পূর্বাশা দ্বীপের পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা, একটা দ্বীপের নাম পূর্বাশা, তার আর একটা নাম আছে নিঝুম দ্বীপ, সেন্ট মার্টিন, দক্ষিণ তালপট্টি নাকি কুতুবদিয়া? বলেন, হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। হাড়িয়াভাঙ্গা, হাড়িয়াভাঙ্গা, ভাঙ্গা নদীর মোহনায়, হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। মনে রাখবেন, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে যে হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত কোন দ্বীপ? সেটা নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত দক্ষিণ তালপট্টি দ্বীপ। এই দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম হচ্ছে পূর্বাশা দ্বীপ। মনে রাখবেন, তিনটা জিনিস এখান থেকে মাথায় রাখবেন। হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত দক্ষিণ তালপট্টি দ্বীপ, এই দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম হচ্ছে পূর্বাশা দ্বীপ। চলেন সামনের দিকে আগাই, আরো অনেক প্রশ্ন বাকি। আমরা চলে এসেছি 11তম নিবন্ধনে। কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় একজন বীর শ্রেষ্ঠ আছে যার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। সেই বীর শ্রেষ্ঠর নাম কি? মহিউদ্দিন জাহাঙ্গীর, মোস্তফা কামাল, রুহুল আমিন নাকি কোনোটিই নয়? বলেন, বীর শ্রেষ্ঠের, কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? কারণ তিনি, এই বীরশ্রেষ্ঠ, তিনি নৌযুদ্ধে শহীদ হয়েছিলেন। আহ এটা কোথায় তার মৃত্যু, মানে মৃতদেহ কোথায় সেটা শনাক্ত করা সম্ভব হয়নি। বলেন, কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? তিনি আহ বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের সময় 10টা সেক্টর, 11টা সেক্টর ছিল, 11টা সেক্টরের মধ্যে 10তম সেক্টরটা ছিল হচ্ছে নো সেক্টর, অর্থাৎ বাংলাদেশের নদী সমুদ্র মিলে যে একটা সেক্টর তৈরি করা হয়েছিল, সেই সেক্টরে ছিলেন তিনি। তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি হচ্ছে রুহুল আমিন। তার নাম কি? রুহুল আমিন। তাহলে এই 7জন বীর শ্রেষ্ঠের মধ্যে একজন হচ্ছে রুহুল আমিন, যার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি 10 নম্বর সেক্টরে ছিলেন। 10 নম্বর সেক্টরটা ছিল হচ্ছে কি? নদী বা মানে জলসীমার সেক্টর। চলেন কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15, বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কবে? 1 ডিসেম্বর, 25 ডিসেম্বর, 10 ডিসেম্বর নাকি 20 ডিসেম্বর? বাংলা মানবাধিকার মানবাধিকার দিবস, বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কবে? মনে রাখবেন। তবে এটা আমি বলে দিই যে এটা 1948 সালে, 1948 সালে ডিসেম্বর মাসে, ডিসেম্বর মাসে। এখন কত ডিসেম্বর সেটা আপনারা বলেন, এটা আমি আর বলে দিব না। বিশ্ব মানবাধিকার দিবস 1948 সালে কত ডিসেম্বর? সবাই বলেন, সবাই সবাই বলবেন। নূর নূর 15 নম্বর অ্যান্সার করেছেন, তাসনুভা রানু, হেলেনা আক্তার, উজ্জ্বল মজুমদার, দোলাইমান সেতু অ্যান্সার করেছেন গ 10 ডিসেম্বর। আর সবাই একটু অ্যান্সার করেন তো, এটা কত হবে? 10 ডিসেম্বর। বাহ, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর। 1948 সালে 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠিত হয়। এই জন্য 10 ডিসেম্বরকে বলা হয় বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালিত হয় প্রতি বছর 10 ডিসেম্বর। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? অসংখ্য পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। এটা 11তম নিবন্ধনে এসেছে। 11তম নিবন্ধনে কলেজ পর্যায়ে এসেছে, কলেজ পর্যায়। 13তম নিবন্ধনে এসেছে স্কুল পর্যায়। দেখেন এগুলা প্রায় আসে। এছাড়া প্রাইমারি পরীক্ষায় এসেছে, এটা প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষায় এটা এসেছে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? এটা কি ঢাকায়, সোনারগাঁয়ে, ময়নামতি নাকি কুমিল্লা? এবং আমি এখান থেকে একটা হিন্টস দিয়ে দিই। চিত্রশিল্পী জয়নুল আবেদিন নারায়ণগঞ্জে এই
আহ, বাংলাদেশ লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করে? তো এখান থেকে নারায়ণগঞ্জের কোনো একটা জায়গার নাম বলেন আপনারা দেখি। কোশ্চেন নাম্বার 16, রাখি অধিকারী আনসার করেছেন খ, দোলাইমন সেতু আনসার করেছেন খ, হুমায়রা জান্নাত আনসার করেছেন খ। সবাই আনসার দিবেন, সবাই যারা আছেন সবাই আনসার দিবেন। আরেকটা কথা মনে রাখবেন, আপনাদেরকে পর্যায়ক্রমিক ভাবে 10তম নিবন্ধন থেকে 18তম নিবন্ধন পর্যন্ত স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2, কলেজ পর্যায়ে যতগুলা সাধারণ জ্ঞানের প্রশ্ন এসেছে আমি সবগুলা ধাপে ধাপে আপনাদেরকে কমপ্লিট করে দেব, এবং সাথে সাথে অবশ্যই পিডিএফটাও দিয়ে দিব। এবং মনে রাখবেন, এই প্রশ্নগুলা কিন্তু বারবার রিপিট হয়েছে, এই প্রশ্নগুলা বারবার কি হয়েছে, রিপিট হয়েছে। কোনোটা 10তমতে আসছে, আবার 14তমতে আসছে, কোনোটা 15তমতে আসছে, কোনোটা 16তমতে আসছে, কোনোটা 11তম আসছে, এমন মানে স্কুল পর্যায়ে আসছে, কলেজ পর্যায়ে আসছে, মানে আপনি অবাক হয়ে যাবেন এত বেশি রিপিট হয়েছে নিবন্ধন পরীক্ষায়। সুতরাং নিবন্ধনের সাজেশনই হচ্ছে একটা, 70% যদি কমন পেতে চান, বিসিএস 10তম বিসিএস থেকে 50তম বিসিএস এর সব প্রশ্ন পড়ে ফেলেন, 10তম নিবন্ধন থেকে 18তম নিবন্ধনের সব প্রশ্ন পড়ে ফেলেন, কমপক্ষে 10টা প্রাইমারি পরীক্ষার প্রশ্ন পড়ে ফেলেন, ব্যাস 70% জিকে কমপ্লিট ইনশাল্লাহ। তো আমরা সেগুলো আপনাদেরকে কমপ্লিট করে দিব। তাহলে আমরা এই প্রশ্নের আনসারটা সবাই জানি যে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁও অবস্থিত। চিত্রশিল্পী জয়নুল আবেদিন এই লোকশিল্পটি কি করেন, স্থাপিত করেন বা প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, গ্রিন হাউস ইফেক্টের ফলে বাংলাদেশের কোন ধরনের ক্ষতি হতে পারে? দেখেন, নিম্ন অঞ্চল প্লাবিত হবে, উত্তাপ বাড়বে, বৃষ্টি হবে না, নাকি সাইক্লোন হবে? এই প্রশ্নটা 10তম নিবন্ধনে স্কুল পর্যায়ে গতকালকে পড়াইছি, আজকে কলেজ পর্যায়ে দেখেন, কলেজ পর্যায়ে 11তম নিবন্ধনে কলেজ পর্যায়েও এসেছে। তাহলে রিপিট হয় কিনা আপনারা নিজেরাই দেখেন। 10তম নিবন্ধনে স্কুল পর্যায়ে আসছে, 11তম নিবন্ধনে সেটা আবার কলেজ পর্যায়ে আসছে, মানে এটা কত বেশি রিপিট হয়। তাহলে গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশের কোন ধরনের ক্ষতি সৃষ্টি হতে পারে? নিম্ন অঞ্চল প্লাবিত হবে, উত্তাপ বাড়বে, বৃষ্টি হবে না, নাকি সাইক্লোন হবে? সবাই অ্যান্সার দিবেন। বাহ, কোশ্চেন আসার আগে যদি আপনারা অ্যান্সার দিয়ে দেন তাহলে হবে। আমার ভাই বোনেরা সবাই ভালো প্রস্তুতি নিয়ে রেখেছে। মনে রাখবেন, আপনাদের প্রস্তুতি মাশাআল্লাহ ভালো চলছে, ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। প্রত্যেকদিন রাত 9টার সময় আমাদের লাইভ ক্লাস গুলো করেন, ইনশাআল্লাহ অনেক কিছু কভার হয়ে যাবে ফ্রিতে, ঠিক আছে? আর সেই সাথে কি করবেন, ক্লাসগুলো করবেন, পাশাপাশি আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের সাপোর্ট কিভাবে করবেন? আমাদের সাপোর্ট করবেন মাঝে মাঝে দুটো একটা শেয়ার দিয়ে, জাস্ট শেয়ার বাটনে চাপ দিবেন, 2-3টা গ্রুপ সিলেক্ট করে টাচ করে একটা চাপ দিবেন, শেয়ার হয়ে যাবে। এতটুকু দিয়ে আপনারা সাপোর্ট করেন, আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আমরা ফ্রিতেই আপনাদেরকে প্রস্তুতি করে দিয়ে দিব। এবং আপনাদের জন্য যে পিডিএফ তৈরি হচ্ছে, আপনারা অবাক হয়ে যাবেন, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এমন পিডিএফ দিতে পারবে না যেটা থেকে 80%-এর উপরে প্রশ্ন হুবহু আপনারা কমন পাবেন। রাত দিন পরিশ্রম করে আমরা সেই পিডিএফ এর কাজ করছি। পিডিএফ চাইলে তো আর এক মুহূর্তে একদিনের মধ্যে করে ফেলা যায় না যে এটা আমরা এখনই দিয়ে দিলাম। আমাদের কাজ চলছে, শেষ হলে ফ্রিতেই আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। চলেন তাহলে আমরা 18তম প্রশ্ন দেখি। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? এই প্রশ্নটা যে কতবার এসেছে, ক হবে, খ হবে, গ হবে, নাকি ঘ হবে? 11তম নিবন্ধন কলেজ পর্যায় এর প্রশ্ন। আমরা আজকে শুধু দুইটা প্রশ্ন নিয়েছি, একটা 10তম নিবন্ধনের কলেজ পর্যায়, 11তম নিবন্ধনের কলেজ পর্যায়। প্রত্যেকদিন আমরা দুটা করে কোশ্চেন সলভ করব, ঠিক আছে? এই যে কলেজ পর্যায়ে শুরু করেছি, তাহলে কালকে ক্লাসে আমরা কি করব, কালকে 12তম 13তম, তারপর দিন 14তম 15তম 16তম 17তম 18তম, ব্যাস কলেজ পর্যায়ে সব প্রশ্ন কমপ্লিট। হ্যাঁ, আর সেই সাথে পিডিএফ তো আপনারা পাবেনই। মুন্নি আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি শেয়ার করেছেন, আপনি এমনিতেই সবসময় শেয়ার করেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রওশনারা ঋতু, আপনিও ভাইয়া শেয়ার করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাখি অধিকারী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হুমায়ুন কবির ভাই, আপনাকে অনেকদিন পরে দেখলাম কমেন্ট করতে। আপনি প্রাইমারির সময় আমাদের সাথে ক্লাস করেছেন, অনেক কমেন্ট করতেন, শেয়ার করতেন, আর অনেকদিন পর আপনাকে দেখলাম, ভালো আছেন নিশ্চয়ই? তাহলে আমরা একটু দেখি, আমরা সবাই কম বেশি জানি যে ভাইয়া এটা হবে হচ্ছে 10:6, এদিকে হবে 10, এদিকে হবে 6, এদিকে হবে 6, এদিকে হবে 10, দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত। সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? আটলান্টিক ও ভারত মহাসাগর,
লোহিত সাগর ও ভূমধ্য সাগর, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক ও দক্ষিণ মহাসাগর। কত? 11তম নিবন্ধন। 11তম নিবন্ধন কলেজ পর্যায়, প্রাইমারি পরীক্ষায় এসেছে এটা। সবাই একটু অ্যান্সার দিবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাইয়া। আমরা দেখছেন যে অনলাইনে পড়াই, তবুও কিন্তু নিয়মিত যারা ক্লাস করে তাদের নাম আমরা মনে রাখি। হ্যাঁ, তাদের তাদের নাম দেখলে আমরা চিনে ফেলি যে এই ভাইয়া আমাদের নিয়মিত ক্লাস করে। সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? কোন দুটি সাগরকে যুক্ত করেছে, নট দেশকে না, ঠিক আছে? সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? আপনারা অনেকে প্রণালী সম্পর্কে জানেন, যে প্রণালী জিনিসটা কি অনেকেই হয়তো জানেন না। আমি একটু দেখাই। ধরেন এখান দিয়ে একটা সাগর প্রবাহিত হয়েছে, এখান দিয়ে একটা সাগর প্রবাহিত হয়েছে, এখানে আর একটা সাগর প্রবাহিত হয়েছে। এখন এই সাগর থেকে এই সাগরে যাওয়ার জন্য বহু রাস্তা ঘুরে আসতে হয়। তো এখান থেকে শুরু করে যদি এখানে একটা খাল কাটা হয়, এই যে এখান থেকে একটা খাল কাটা হয়, এই খালটাকে বলা হয় প্রণালী। এই খালটাকে কি বলা হয়? প্রণালী। এই প্রণালী সাধারণত কি করে? দুইটা দেশ, এপাশে মনে করেন যে ভারত, এপাশে মনে করেন বাংলাদেশ, মাঝখান দিয়ে একটা খাল কেটে দিলাম, তাহলে বাংলাদেশ মানে প্রণালী হচ্ছে স্থল ভাগকে বিভক্ত করে, স্থল ভাগকে কি করে? বিভক্ত করে। তো এই সাগরটা আর এই সাগরটার সাথে যুক্ত হওয়ার জন্য একটা খাল কাটা হয়েছে, ফলে এই পাশের জায়গাটা আর এই পাশের জায়গাটা বিভক্ত হয়ে গেছে। যে সমস্ত খাল স্থলভাগকে বিভক্ত করে সেই খালগুলোকে বলা হয় প্রণালী। মনে রাখবেন, প্রণালী নিয়ে পড়াবো আপনাদের। প্রণালী অনেক সমস্যা থাকে, সেটা আমরা পড়বো ইনশাল্লাহ। তাহলে আমরা এটা একটু দেখি। সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে। সুয়েজ খাল লোহিত সাগরকে এবং ভূমধ্য সাগরকে যুক্ত করেছে। আমরা কোশ্চেন নাম্বার 20 দেখবো। কোশ্চেন নাম্বার 20 দেখে কি আনসার দিতে পারেন? ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, লন্ডন, রিও নাকি ফ্রান্স? আজ গতকালকে বিকালে আমি 10তম নিবন্ধনের স্কুল পর্যায়ে পড়াইছিলাম। সেখানে ওই প্রশ্নটা আসছে। আজকে আমরা 11তম নিবন্ধনের কলেজ পর্যায়ে পড়তেছি, সেখানে এই প্রশ্নটা আসছে। ইনস্ট্যান্ট আপনার কাছে যদি এই মুহূর্তে প্রিভিয়াস কোশ্চেন এর প্রশ্ন থাকে, এই প্রশ্নটা বার করেন। 10তম নিবন্ধনে স্কুল পর্যায়ে আসছে, আবার 11তম নিবন্ধনের কলেজ পর্যায়ে আসছে। তার মানে দেখেন কত প্রশ্ন রিপিট হয়। 2টা বছরের মধ্যে যদি এতগুলো প্রশ্ন রিপিট হয়, তাহলে নিবন্ধনটা বুঝতে পারছেন যে কিভাবে প্রশ্নগুলো করা হয়। সবাই একটু অ্যান্সার দিবেন। ইন্টারপোলের পূর্ণরূপ আমরা কম বেশি সবাই জানি। ইন্টারপোলের পূর্ণরূপ হচ্ছে ICPO, ইন্টারন্যাশনাল ক্রাইম পুলিশ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, যেটা 1923 সালে প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1923 সালে প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে ফ্রান্সের লিও শহরে অবস্থিত। মনে রাখবেন, ফ্রান্সের লিও শহরে অবস্থিত। এটা আন্তর্জাতিক অপরাধ দমনের জন্য সদস্য দেশগুলোকে মধ্যে সহযোগিতা করে। জাতিসংঘের যে 193টি দেশ আছে, জাতিসংঘের যে 193টি দেশ আছে, এই 193টি দেশের মধ্যে আন্তর্জাতিক অপরাধগুলোকে মানে বিচার করা, মীমাংসা করার জন্য এই প্রতিষ্ঠানটা সহযোগিতা করে। এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইন্টারপোল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, যেটা ফ্রান্সের লিও শহরে অবস্থিত, যেটা 1923 সালে প্রতিষ্ঠিত হয়। 1923 সালে ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় জাতিসংঘের কি করার জন্য? জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মীমাংসা করার জন্য। কোশ্চেন নাম্বার 21, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? 90 দিন, 120 দিন, 110 দিন নাকি 80 দিন? রোহিত রক্তকণিকার মেয়াদ কতদিন, আয়ুষ্কাল কতদিন? আমরা জানি যে মানুষের শরীরে যে রক্ত কণিকা গুলা থাকে, এগুলা ভেঙে যায়, ভেঙে সে কি হয়ে যায়? আমরা জানি যে রক্ত কণিকা মারা যায়। তো এটা কতদিন পর্যন্ত থাকে? 120 দিন পর্যন্ত মেয়াদকাল।
সুনামির কারণ কি? দেখি কে আনসার দিতে পারেন এটা। ক, খ, গ নাকি ঘ? সুনামির কারণ কি? সুনামি, সুনামি কাকে বলে? সুনামি মানে হচ্ছে সমুদ্রের ঢেউ। সমুদ্রে বিশাল আকৃতির যে ঢেউ হয় এটাকে কি বলে? সুনামি বলে। এই সুনামি কেন ঘটে সবাই একটু বলবেন দেখি। সুনামির কারণটা কি কে বলতে পারেন? সবার আগে কে সুনামির কারণ বলতে পারেন? সবাই একটু আনসার করবেন। সুনামির কারণ কি? 11তম নিবন্ধন পরীক্ষায় এটা এসেছে কলেজ পর্যায়ে। 11তম নিবন্ধন পরীক্ষায় কলেজ পর্যায়ে সুনামির কারণ কি? এই প্রশ্নের আনসারটা প্রশ্ন লিখে তারপর আনসার লেখেন দেখি। এটা ভুল করবেন সবাই আমি জানি। আগ্নেয়পাত, চন্দ্র সূর্যের আকর্ষণ, ঘূর্ণিঝড় নাকি সমুদ্রের তলদেশে ভূমিকম্প? চন্দ্র ও সূর্যের আকর্ষণে আমরা জানি যে জোয়ার ভাটা হয়। কি হয়? জোয়ার, জোয়ার ভাটা। জোয়ার ভাটা হয় হচ্ছে চন্দ্র এবং সূর্যের আকর্ষণে। চন্দ্র এবং সূর্যের আকর্ষণে কি হয়? জোয়ার ভাটা হয়। সুনামি কেন হয় বলেন? সুনামি কেন হয়? সুনামি মানে সমুদ্রের ঢেউ। এটা কেন হয়? হ্যাঁ, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন। পাপড়ি রানী সাহা অ্যান্সার করেছেন, হুমায়ুন ভাই অ্যান্সার করেছেন, নুসরাত অ্যান্সার করেছেন, তাসনুবা রানু অ্যান্সার করেছেন, সুমি ইসলাম, হিজাবি রাজকন্যা। সমুদ্রের তলদেশে ভূমিকম্পের জন্য সুনামি হয়। সমুদ্রের তলদেশে যদি ভূমিকম্প হয়, পানি প্রচন্ড গতিতে উপরের দিকে উঠে আসে এবং মানে উপকূলীয় এলাকা ভাসায় নিয়ে চলে যায়। এটার নামই হচ্ছে সুনামি, যেটা সমুদ্রের তলদেশে ভূমিকম্প হওয়ার কারণে হয়ে থাকে। আমরা এবার আবার আরেকটা প্রশ্ন দেখব। 11তম নিবন্ধন, 11তম নিবন্ধনের জন্য এখন দেখেন বাংলাদেশের কোন উপজাতির সংখ্যা বেশি? মারমা, চাকমা, সাঁওতাল, গারো। মারমা, চাকমা, সাঁওতাল, গারো। এই উপজাতি থেকে একটা প্রশ্ন সবসময় থাকে। উপজাতি, উপজাতি থেকে একটা প্রশ্ন ভাইয়া সবসময় থাকে। উপজাতি টপিকটা একবার পড়ে ফেলবেন, ইনশাল্লাহ এই টপিকের প্রশ্ন আসলে আনসার দিতে পারবেন। কোশ্চেন নাম্বার 23, সবাই আনসার দিতে হবে। বাংলাদেশে কোন নৃগোষ্ঠীর সব থেকে মানে কোন উপজাতির সংখ্যা বেশি? এই যে উপজাতির সংখ্যা বেশি, মনে রাখবেন, যে উপজাতির সংখ্যা বেশি তারা সাধারণত বান্দরবন, বান্দরবন, রাঙ্গামাটি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি বসবাস করে। খাগড়াছড়ি বসবাস করে। তাহলে বাংলাদেশে কোন উপজাতিটির সংখ্যা বেশি যারা কয়েকটা জেলা নিয়ে থাকে? সেটা হচ্ছে বান্দরবন, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি। দেখি কে আনসার দিতে পারেন। সুনামি, তলদেশে ভূমিকম্প। হ্যাঁ, সমুদ্রের তলদেশে ভূমিকম্প। হ্যাঁ, সমুদ্রের তলদেশে ভূমিকম্প। লাস্ট টাইমে সবাই যারা এখন আছেন আরেকবার সর্বশেষ, আর বলবো না, কথা দিলাম আর বলবো না, সর্বশেষ একটা শেয়ার চাই। একটা শেয়ার জাস্ট আজকের ক্লাসের জন্য। একটা শেয়ার, একটা শেয়ার। আজকে আমি আপনাদেরকে 2 বছরের 10তম নিবন্ধন, 11তম নিবন্ধনের যতগুলা সাধারণ জ্ঞানের প্রশ্ন আসছে সব কমপ্লিট করে দিচ্ছি ইনশাআল্লাহ। এইভাবে আমরা 10তম থেকে 18তম নিবন্ধনের সমস্ত প্রশ্ন কমপ্লিট করে ফেলবো। সাধারণ জ্ঞানের দায়িত্ব আমার, এবং কথা দিচ্ছি এই 480টি এমসিকিউ ব্যাখ্যা সহ পিডিএফ আমি আপনাদেরকে দিব। যদি না দেই, যদি না দেই মানে কি বলবো আর, আসলে আমি আপনাদেরকে এই 480টি এমসিকিউ ব্যাখ্যা সহ পিডিএফ দিয়ে দেব। শুধু একটাই কথা, সেটা ভাইয়া আপনি এখন এই মুহূর্তে লাস্ট একটা শেয়ার দেন। যদি খুশি হয়ে ভালোবেসে সাপোর্ট করে বেশি শেয়ার দেন তো আমি না করব না, তবে সর্বনিম্ন একটা শেয়ার। যে কয়জন আছেন লাইভে একটা শেয়ার চাই, একটা শেয়ার। আর সাধারণ জ্ঞানের ক্লাসগুলো আপনাদের কেমন লাগতেছে সেটা একটু অবশ্যই জানাবেন। নূর, নূর 2টা শেয়ার দিয়েছি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। মন থেকে আপনার জন্য দোয়া করে দিলাম। ইনশাআল্লাহ এই 26 সালে আপনি বেকার মুক্ত হবেন ইনশাআল্লাহ। কার দোয়া কোন সময় কাজে লেগে যায় বলা যায় না, ঠিক আছে? এমন হতে পারে যে আমি এই মুহূর্তে যেটা দোয়া করলাম আল্লাহ সেটা কবুল করে দিল, হতে পারে না? অবশ্যই পারে। সুতরাং ভালো দোয়া নেবেন শিক্ষকদের কাছ থেকে, বিনিময়ে একটু শেয়ার, জাস্ট একটু শেয়ার করে দিবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। চলেন আমরা এটা দেখি তাহলে। বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি? বাংলাদেশে চাকমা উপজাতির সব থেকে সংখ্যা বেশি। এই চাকমারা 3টি জেলাতে বসবাস করে। একটা হচ্ছে রাঙ্গামাটি, একটা হচ্ছে বান্দরবান, আর একটা হচ্ছে
খাগড়াছড়ি। এই তিনটা জেলাতেই চাকমার বসবাস বেশি। বাংলাদেশে চাকমা উপজাতিটি সব থেকে বেশি, ঠিক আছে, মনে রাখবেন। সবাই একটু লেখেন সাধারণ জ্ঞানের ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে, এভাবে ক্লাসগুলো চলমান রাখতে চান কিনা। জাস্ট এক কথায় অ্যান্সার দিবেন, এক কথায় অ্যান্সার দিবেন যে সাধারণ জ্ঞানের ক্লাসটি আপনাদের কেমন লাগছে। হ্যাঁ, প্রতিদিন 9টায় ক্লাস, প্রতিদিন 9টায় থাকবেই ক্লাস, এছাড়া বিকাল 4টায় ক্লাস হয়, তবে 9টার ক্লাসটা কেউ মিস করবেন না ইনশাআল্লাহ। হুমায়ুন কবির ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার জন্য দোয়া করে দিলাম ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাকে একটা স্বপ্নের চাকরি প্রদান করে। কারণ আপনাকে যদি চাকরি দেয় আমার কোনো লস নাই, আল্লাহ দিলে আমার লস কোথায়, আমি শুধু বলে দিলাম এতটুকুই। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? দেখেন কেমন একটা প্রশ্ন, যে কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়, লাল রং, সাদা রং, কালো রং নাকি হলুদ রং? 10তম নিবন্ধন যারা শেয়ার করেছেন সবার জন্য মন থেকে দোয়া করে দিচ্ছি, আল্লাহ যেন আপনাদেরকে 26 সালে বেকার মুক্ত একটা জীবন দান করে। এই 26ই হোক আপনার বেকার জীবনের সমাপ্তি, 2027 সালে যেন আপনাকে এই বেকারত্বের ট্যাগ নিয়ে না ঘুরতে হয়। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়, সেটা হচ্ছে কি রং? কালো রং। কালো রঙের কাপে, কালো রঙের কাপে চা দিলে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়। কেউ আত্মীয় স্বজন বাসা বাড়িতে বেড়াতে গেলে কালো রঙের কাপে আর চা দিবেন না, কালো রঙের চা কাপে চা খাবেন না। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমাদের আহ ক্লাস শেষ। ক্লাস শেষ বলতে কি, আমাদের 10তম নিবন্ধন এবং 11তম নিবন্ধনের যে কয়টা প্রিভিয়াস প্রশ্ন ছিল কমপ্লিট। এই 24টা প্রশ্নই 2000 মানে 10তম নিবন্ধনে এসেছে এবং 11তম নিবন্ধনে এসেছে, মনে রাখবেন। আচ্ছা, আপনাদের জন্য একটা বিশেষ অফার নিয়ে এসেছি। আমাদের বিষয়ভিত্তিক এবং জেনারেল পার্ট। বিষয়ভিত্তিক কি আপনারা সবাই জানেন, যে বিষয়ভিত্তিক হচ্ছে যে বিষয়ের উপর আপনি নিবন্ধন দিয়ে শিক্ষক হতে চান, আর জেনারেল পার্ট হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, বিজ্ঞান, এগুলা হচ্ছে জেনারেল পার্ট। জেনারেল পার্টের কোর্স ফি হচ্ছে 1500 টাকা। আর আপনি যে বিষয়ে নিবন্ধন দিয়ে শিক্ষক হতে চান, অর্থাৎ যে বিষয়ে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, নিবন্ধন পরীক্ষা দিবেন, যে বিষয়ে আপনি শিক্ষক হতে চান সেই বিষয়ের কোর্স ফি হচ্ছে 1500 টাকা। দুইটা মিলে হচ্ছে 3000 টাকা। 3000 টাকা যান, আজকের জন্য 3000 টাকা আপনাদের কোর্স ফি রাখা হবে না, 3000 টাকা কাটা, 999 টাকা রাখা আছে, এটাও কাটা। আজকের জন্য কোর্স ফি হচ্ছে অনলি 750 টাকা। 750 টাকা আজকের জন্য কোর্স ফি। এই লাইভ চলাকালীন সময় যদি আপনি ভর্তি হতে পারেন, তাহলে 750 টাকায় আপনি নিবন্ধন কোর্স করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা ফ্রি ক্লাস করছেন, আপনারা অবাক হবেন যে আমাদের পেইড ব্যাচের ভাই বোনদেরকে আমরা কতটা আন্তরিকতার সাথে পড়াই, যেটা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান পড়ায় না। এর মূল কারণ কি জানেন? এর মূল কারণ হচ্ছে আমরা নিজেরাই শিক্ষক, অন্যরা টাকা দিয়ে টিচার ভাড়া করে ক্লাস করায়, আর আমরা প্রত্যেকে এই প্রতিষ্ঠানের সাথে যারা আছি আমরা সবাই নিজেরাই কলেজের শিক্ষক। সুতরাং আমাদের কাউকে টাকা এনে ভাড়া দিয়ে ক্লাস নিতে হয় না, যার কারণে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আমাদের ভাই বোনরা যাতে চাকরিটা পেয়ে যায়। দেখেন আমাদের বিকাশ নগদ রকেট নাম্বার হচ্ছে 01703 778879। এই নাম্বারে জাস্ট আপনি কি করবেন, 750 টাকা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে দেওয়ার সাথে সাথে আমরা আপনাকে আমাদের পেইড ব্যাচের গ্রুপে যুক্ত করে দেব। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, আগামীকাল সন্ধ্যা 7টা থেকে আমাদের এই বিষয় ভিত্তিক ক্লাস শুরু হবে। বিষয় ভিত্তিক, আপনারা যদি আজকে ভর্তি হন কালকে থেকে বিষয় ভিত্তিকের ক্লাস পাবেন, যেটা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান আপনাদেরকে বিষয় ভিত্তিক করাচ্ছে না, শুধু জেনারেল পার্ট করাচ্ছে, যেটার প্রস্তুতি মোটামুটি আপনাদের থাকে। তো বিষয় ভিত্তিক ক্লাস শুরু হবে কালকে সন্ধ্যা 7টায়। বিষয় ভিত্তিক ক্লাস হবে কালকে সন্ধ্যা 7টায়। সুতরাং এখন যদি আপনি ভর্তি হয়ে যান, তাহলে কালকে থেকে আপনি সন্ধ্যা 7টায় কি পাবেন, সন্ধ্যা 7টায় কি পাবেন, বিষয় ভিত্তিকের ক্লাস পাবেন, ঠিক আছে। হ্যাঁ, নাম কি? সজল বারোই ভাইয়া, আমি আপনাকে এই যে এই নাম্বারটা একটু এখনই নক দেন, এই নাম্বারে এখনই নক দেন, সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে আপনাকে গ্রুপে অ্যাড করে দিবে। 01703778879, এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ রকেট নাম্বার। যারা যারা আমাদের সাথে, আমাদের মতো কলেজের শিক্ষকের সাথে নিবন্ধনের প্রস্তুতি নিতে চান, তারা দেরি করবেন না,
তারা আমাদের এই ইন্টেনসিভ কেয়ার ব্যাচে চলে আসেন। আমাদের এই বিষয়ভিত্তিক এবং জেনারেল 750 টাকায় আপনি ফুল কোর্স কমপ্লিট করতে পারবেন। এই 200 নম্বরের প্রস্তুতি পেয়ে যাবেন। আপনারা দেখেন কি পাবেন, সেরা শিক্ষক পাবেন, সার্বক্ষণিক মনিটরিং পাবেন, সেরা শিক্ষা উপকরণ পাবেন, সর্বাধিক সংখ্যক পরীক্ষা পাবেন, আপসহীন কমিটমেন্ট পাবেন। যা বলবো তার থেকে বেশি না পেলে টাকা রিটার্ন দিয়ে দিব। এক কথা লিখে রাখেন অথবা রেকর্ডিং করে রাখেন। আপনাদেরকে যা কমিটমেন্ট দিব তার থেকে বেশি যদি না পান ফুল টাকা ব্যাক দিয়ে দিব, ঠিক আছে? এবার যদি আপনারা আহ আমাদের সাথে প্রস্তুতি নিতে চান তাহলে 01703778879 এই নাম্বারে এই লাইভ চলাকালীন সময় 750 টাকা আপনি সেন্ড মানি করবেন। তাহলে কি হবে, তাহলে আপনাকে আমরা গ্রুপে অ্যাড করে দেব। মনে রাখবেন আমাদের কোর্স ফি কিন্তু বেড়ে যাবে। 999 টাকা এখানে লেখা মানে 2-1 দিনের মধ্যে আমরা সর্বনিম্ন 999 টাকা নিয়ে ভর্তি নিব। 999 টাকা করে ফেলবো। 999 টাকার আগে যদি আপনি ভর্তি হতে চান তাহলে 750 টাকায় আপনি নিবন্ধনের ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? কোর্স ফি বেড়ে যাওয়ার আগে ভর্তি হয়ে যেতে হবে। এই সপ্তাহের মধ্যে, সর্বোচ্চ এই সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যে সার্কুলার হয়ে যাবে। সার্কুলার হওয়ার পর আপনার সময় পাবেন মাত্র 1 থেকে 1.5 মাস। এবার বলেন, যারা আগে থেকে প্রস্তুতি নিচ্ছে তারা আপনার থেকে ভালো করবে নাকি আপনি ভালো করবেন? দেখেন এই 750 টাকায় আপনি একজন স্কুলের শিক্ষক হবেন, কলেজের শিক্ষক হবেন। স্কুলের শিক্ষক যারা আছে তাদের পে স্কেল পাস হচ্ছে, পে স্কেল পাস হলে তাদের বেতন হবে 25,000 টাকা। আপনি কলেজের শিক্ষক হলে নতুন পে স্কেলে বেতন পাবেন 45,000 টাকা, 40-এর উপরে। তো এই 750 টাকা যদি আপনি খরচ না করেন তাহলে আপনি শিক্ষক কিভাবে হবেন? বাসায় বসে একা একা প্রস্তুতি নেওয়া সম্ভব হয় না। একজন মেন্টর বা একটা প্রতিষ্ঠান দরকার হয় যা আপনাকে নির্দিষ্ট পরিমাণ পড়াই দিবে এবং সেটা আবার কি নিবে, পরীক্ষার মাধ্যমে আপনাদের কাছ থেকে ব্যাক নিবে। আমরাই সেই কাজটা করব। আমরা আপনাদেরকে পড়াবো, পড়া দিব, পরীক্ষার মাধ্যমে সেটাকে ব্যাক নিব। প্রতিটি ক্লাসের পিডিএফ পেয়ে যাবেন। সুতরাং যারা এখনো পর্যন্ত ভর্তি হননি দ্রুত ভর্তি হয়ে যান। সজল বাড়াই অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি এখনই নক দেন, হ্যাঁ? এই নাম্বারটা আমার হাতেই আছে, আমি আপনাকে অ্যাড করে দিচ্ছি। আপনি একটু দ্রুত নক দেন, হ্যাঁ? আমাদের দেখেন, আপনাদের কারোর সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই। আমরা চাই যে বেকার ভাই বোন যারা আছেন সবাই চাকরি পেয়ে যাক। আমরা নিজেরা চাকরি করি, আমরা জানি যে আমরা চাকরি করার আগে কিন্তু আমাদেরও আপনাদের মতো বেকারত্ব ছিল। আমরা জানি যে ওই বেকারত্ব কতটা অভিশাপ। আপনি না পারেন স্বাধীনভাবে চলতে, না পারেন মনে চাইলেও কাউকে না পারেন একটা গিফট দিতে। বাবা মা কষ্ট করে আপনাদেরকে পড়ায় মানুষ করে আপনাদের মুখের দিকে তাকায় আছে আর চিন্তা করে যে সন্তান বড় হলে একদিন আমাদের কষ্ট থাকবে না। আর পরবর্তীতে আপনারা বেকার যারা আছেন এখনো সন্তান বাবা মায়ের উপর বোঝা হয়ে বসে আছেন। কথা দিচ্ছি ভাইয়েরা, একটা বার আমাদের উপর বিশ্বাস করেন, আস্থা রাখেন, আমাদের কথা মতো চলেন, কথা শোনেন। এই 26 সাল হবে আপনার বেকারত্ব জীবনের শেষ বছর ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাকেই দেয় যে নিজেকে দেয়, নিজেকে পরিশ্রম করে। পরিশ্রম আপনি না করতে চাইলেও আমরা আপনাকে দিয়ে করাই নিব। এখানে কি লেখা দেখছেন? সার্বক্ষণিক মনিটরিং। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সার্বক্ষণিক আপনাদেরকে মনিটরিং করা হবে, আপডেট দেওয়া হবে, সকল ক্লাস টাইমিং অনুযায়ী করা হবে, সারা জীবন রেকর্ড থাকবে, ঠিক আছে? তো যারা ভর্তি হতে চান, বেশি কথা নয়, 750 টাকা জাস্ট ফর টুডে, অর্থাৎ লাইভ চলাকালীন সময়ে 750 টাকা। 750 টাকায় ভর্তি হতে পারবেন। বিকাশ নগদ হচ্ছে 01703778879। এই যেগুলো কেটে দিলাম, 750 টাকা কোর্স ফি শুধু লাইভ চলাকালীন সময়ে। মিজান মিজান আরেইস, আসলে ভাইয়া আমরা তো লাইভ চলাকালীন সময় অফার দেই। আপনি ই করেন, আপনি আপনার জন্য, আপনি যদি সম্ভব হয় এখন কিছু টাকা পাঠায় রাখেন, যদি থাকে তাহলে আপনি অফারটা পেয়ে যাবেন। যারা এই অফারটা পেতে চান 750 টাকা, তারা চাইলে 200 টাকা, 300 টাকা, 400 টাকা যা বিকাশে আছে পাঠায় রাখেন, পেয়ে যাবেন। সজল বারোই ভাইয়া, হ্যাঁ, যে নাম্বারটা আপনি ওখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারে এখনই নক দেন, এখনই 1 সেকেন্ডের মধ্যে নক দিবেন, ঠিক আছে? 1 সেকেন্ডের মধ্যে নক দেন, হ্যাঁ?
এরকম দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা আপনি একটু কষ্ট করে ভাইয়া এই নাম্বারে এখন এখনই হোয়াটসঅ্যাপ মেসেজ দেন, আমি এখনই গ্রুপে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, মানে এখানে একটু নক দেন এই নাম্বারে। ওকে। Definitely, the previous exam, the one that is the previous শাহাবুদ্দিন। হ্যালো। জি ভাইয়া বলেন। জি ভাইয়া আদাব। ঠিক আছে, ভালো আছি। বলেন। হ্যাঁ। হুম হুম। হুম। তাই নাকি?